কি বলবে, উনি তো চেটে খায় আর নওশাদ সিদ্দিকী খেটে খায়। চেটে খাওয়া আর খেটে খাওয়া থুতু ফেলেছিল এই মিস্টার কাসেম, সেই থুতু নিজেই আবার চাটতে গেছে। বলছি তৃণমূলের সাপোর্ট ছাড়া ও 500 লোক জোগাড় করে এই মিস্টার কাসেম গাধা বলি আমি, গাধা নিয়ে নাটক করতে গেছে দিল্লি, যেখানে আসলে বন্ধ করতে গেছে না পিসি আর ভাইপো জেলের থেকে বাঁচার জন্য সেটিং করতে গেছে। এটা দেখছেন D9 বাংলা, আর আমি আনসার আলী। এই মুহূর্তে আছি হাড়োয়া বিধানসভার লড়াকু নেতা রফিকুল ইসলামের সহিত। সম্প্রতি 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যে মহাসমাবেশ হয়েছে, সেই মহাসমাবেশকে কটাক্ষ করেছেন কাসেম সিদ্দিকী। তিনি জনপুকুর আখ্যা দিয়েছেন সেই বিষয়ে, এবং সম্প্রতি ঘটে যাওয়া মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সওয়াল জবাব করা এবং সেই সঙ্গে রাজ্য বাজেট নিয়ে কি মন্তব্য করছেন, মানুষের কতটুকু কাজে লাগবে এই বাজেট, সে বিষয়ে আমরা কথা বলবো সরাসরি রফিকুল ভাইয়ের সঙ্গে। তো দেখুন তার বিস্তারিত মতামত। পীরজাদা কাসেম সিদ্দিকী জনপুকুর আখ্যা দিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমেই আমি বলবো যে মানুষটির কথা বললেন শ্রদ্ধের পাত্র ছিল এক সময়, কিন্তু আজকে তিনি শ্রদ্ধের পাত্র নয়। কারণ আজকে এই প্রেক্ষাপটে যে রাজনীতি চলছে, এই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেক্ষাপটে এই বাংলা শাসন করছে, বাংলার মানুষের শোষণ করছে, প্রত্যেকটা মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে যিনি বলেছিল চোর 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 স্লোগান দিয়েছিল একাধিকবার, এই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নিচে পর্যন্ত, ওপর নিচে প্রত্যেকটাই চোর যিনি বলেছিল, তিনি আজকে সেই দলে গিয়ে নাম লিখিয়েছেন চোরের দলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যে থুতু ফেলেছিল এই মিস্টার কাসেম, সেই থুতু নিজেই আবার চাটতে গেছে। উনি কি বলবে, উনি তো চেটে খায় আর নওশাদ সিদ্দিকী খেটে খায়। চেটে খাওয়া আর খেটে খাওয়া আসমান আর জমিন ফারাক আছে। তো উনি কি বুঝবে, উনি তো একটা লোক কেন, উনি যদি ক্ষমতা থাকে, উনি বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে বলছি, মিস্টার কাসেমকে বলছি, তৃণমূলের সাপোর্ট ছাড়া ও 500 লোক জোগাড় করে দেখা কোট ডাকে। জনসমুদ্রকে বলছে জনপুকুর। সমুদ্র কাকে বলে, পুকুর কাকে বলে ও জানে। ওর সত্তা সব কিছু মমতার পায়ে সঁপে দিয়েছে। ও মমতার কাছে বিক্রি হয়ে গেছে, নিজে কামাই করার জন্যে গেছে, আর মমতা ওকে কিনেছে, ওকে দিয়ে নওশাদ সিদ্দিকীকে বিদ্রুপ করার জন্য। সেটা করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ওর দলে নিয়েছে। তো ও তো করবেই, কারণ ও গেছে চেটে খেতে, আর নওশাদ খেটে খায়। বাংলার মানুষ এখন নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপামর, সর্বধর্মের মানুষ। নওশাদ সিদ্দিকী যেখানে যে প্রোগ্রামে যায়, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পিঁপড়ের শাড়ির মতো লাখো মানুষ জমায়েত হয়, শুধু দেখার জন্য নয়। নওশাদ সিদ্দিকীর চলা বলা নীতি আদর্শ মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। বাংলার মানুষ, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, তিনি সবাইকে নিয়ে সম্প্রীতি বজায় রাখার বক্তব্য প্রত্যেকটা মুহূর্তে দিচ্ছে। আর যুব সমাজ, নারী সমাজ, সমস্ত সমাজ বিগড়ে গেছে। চাকরি নেই, মানুষের কর্ম নেই, শিল্প নেই, আজকে স্বাস্থ্য শেষ, স্কুল 25,000 বন্ধ হয়ে গেছে, এই মুখ্যমন্ত্রী বন্ধ করেছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, একটা জাতিকে শেষ করতে হলে তার থেকে শিক্ষা কেড়ে নাও। আর সুকৌশলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে। আরও যে সমস্ত স্কুলগুলো বেঁচে আছে, পর্যাপ্ত পরিমাণে মাস্টার নেই। আজকে দিশাহারা নিপীড়িত মানুষ, যারা ভ্যান চালক, যে সমস্ত মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষকের মানুষ, তাদের ছেলে মেয়েরা আজকে লেখাপড়া করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে তারা চাষির ছেলে চাষ করুক, তারা কেন লেখাপড়া শিখবে? শিক্ষাটাকে বিক্রি করে দিয়েছে। যারা বড় বড় লোক, তাদের ছেলে মেয়ে সেই সমস্ত জায়গায় টাকা দিয়ে তারা শিক্ষা অর্জন করে, তাদের ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করছে। আজকে সাধারণ মানুষ তারা শিক্ষার থেকে বঞ্চিত। তাদের যে মিড ডে মিল দেওয়া হচ্ছিল, সেই মিড ডে মিলেও ভাগ বসিয়েছে এই মুখ্যমন্ত্রী, এই অসভ্য মুখ্যমন্ত্রী, তার চেলাচামানরা। যেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান পশ্চিমবঙ্গে তলানিতে, সেদিকে হচ্ছে কাসেম সিদ্দিকীর নজর নেই। তার নজর পড়ল শুধুমাত্র 21শে জানুয়ারি কলকাতার ময়দানের দিকে।
কলকাতাকে ছোট করে দেখার চেষ্টা, যেখানে বড় বড় রাজনৈতিকবিদ খোদ তৃণমূলের সুপ্রিমো থেকে ওদের সাংবাদিক বৈঠকে কোনো রকমের নিশ্চুপ, সব জায়গায় নিশ্চুপ পালন করা হয়েছে। লোকে মুগ্ধ হয়ে গিয়েছে আইএসএফের লোক দেখে। সেখানে এরকম কথা কি বলবেন? অবশ্যই, যেখানে ওয়াকফ নিয়ে এই দিদিমণি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমার বাংলায় হতে দেবো না, সেটা ঠিক ইন দ্য লাস্ট টাইমে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করলো। আরও অনেক বিষয়, তখন এই মিস্টার কাসেম, গাধা বলি আমি, গাধা, চুপ ছিল। আর নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করেছে, সমাবেশ করেছে, সে উপচে পড়া ভিড়, মানে কি বলবো, প্লাবন দেখা দিয়েছে, শহীদ মিনার ভর্তি হয়ে গেছে। শহীদ মিনারে যত জায়গা লোক ছিল তার থেকে 3 গুণ লোক বাইরে ছিল, কলকাতায় স্তব্ধ হয়ে গেছিল। সেটাকে বলছে পুকুর। অন্যদিকে কোনো কারণ নেই। নওশাদ সিদ্দিকীকে কী করে দমানো যাবে? অতএব নওশাদ সিদ্দিকীকে না দমালে তো ওকে রাখবে না, দিদিমণি ওই পদে রাখবে না। ওকে ওই পদে নিয়েছে কিসের জন্য? ওর কোনো পার্টস আছে? কোনো রাজনৈতিক কোনো ধ্যান ধারণা আছে? আপনাদের মাধ্যমে বলছি, কাসেম সিদ্দিকী পলিটিক্যাল কোনো অ্যাফেয়ারেন্স আছে? কিচ্ছু নেই। কেন নিয়েছে দিদিমণি? নওশাদ সিদ্দিকীকে বিদ্রুপ করার জন্যে। তার জন্য তো ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে আরও বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো হলো, স্কুল বন্ধ, সেসব বিষয়ে কথা বলছে না। সেসব বিষয়ে কোনো কথা নেই মিস্টার কাসেমের। গত 2 দিন আগে কি করে লাগবে, এটাই হচ্ছে। ঠিক আছে, আপনার কথা শুনলাম। গত 2 দিন আগে খোদ মুখ্যমন্ত্রীর কথা বললেন, যখন খোদ মুখ্যমন্ত্রী 2 দিন আগে দিল্লিতে সুপ্রিম কোর্টে নিজে উকিল সেজে এসআইআর এর বিরুদ্ধে কথা বললেন। কি বলবেন এ বিষয়ে? নাটক, নাটক। আমি আমার লাইফে বহু রাজনীতিবিদকে দেখেছি, এই বাংলা শাসন করেছে, অন্যান্য দলকেও দেখেছি, অন্যান্য মুখ্যমন্ত্রীদেরকে দেখেছি বা ইতিহাসে পড়েছি। এই চরম নির্লজ্জ, বেহায়া, অসভ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটাও মুখ্যমন্ত্রী আমি আমার লাইফে দেখিনি। এসআইআর নিয়ে নাটক করতে গেছে দিল্লি, যেখানে যার কাজক্রিয়ার সমস্ত শেষ, রেজাল্ট আউট হবে, সেই টাইমে উনি নাটক করতে গেছে। আসলে বন্ধ করতে গেছে না পিসি আর ভাইপো জেলের থেকে বাঁচার জন্য সেটিং করতে গেছে? এটাই হচ্ছে মূল মন্ত্র। তাই বলি, ওনার মতো ধাপ্পাবাজি মুখোশধারী মুখ্যমন্ত্রী এই 2026-এ বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ উৎসুক হয়ে বসে রয়েছে, ওনাকে বঙ্গোপসাগরে ফেলে দেবে, নাটকবাজি বন্ধ করে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লিতে যান, দেখা যায় নিতান্তভাবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দেখা যায়, রাজ্য যখন কোনো বিপদে পড়ে, হয় চুরি না ডাকাতি, এই ধরনের আর কি রাজনৈতিক যে চুরির ব্যাপারে দেখা যাচ্ছে অনেক সময় সেই সবগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা, আর বিরোধী পক্ষরা সবসময় দাবি করে যে চাপা দেওয়ার জন্যই দিল্লিতে গিয়েছেন। সম্প্রতি কিছুদিন আগে ইডির দপ্তর থেকে ফাইল চুরি করেছেন। সেই ব্যাপারে কি কোনো ব্যাপারে সুরাহ করার জন্য কি দিল্লি গমন, না প্রকৃত এসআইআর এর জন্য? কি ভাবছেন এ বিষয়ে আপনি? একদম বাস্তব কথাটাই বলেছেন। বাংলার মানুষ লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, শোষণ হচ্ছে, কেন্দ্র সরকার তাদেরকে ঠিকমতো প্রাপ্য দিচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে কোনোদিনই আমরা দেখিনি যে বাংলার মানুষের স্বার্থে দিল্লি গেছে। উনি দিল্লি ঠিক তখনই গেছে যখনই ওনার এবং ওনার ভাইপোর গলায় তো অলরেডি বেল্ট পরিয়ে দিয়ে রেখেছে, যখনই টান মারে তখনই চলে যায় সেটিং করতে, যে আমাদেরকে রক্ষা করা, আমি তার জন্য আপনারা কি চাইবেন আমরা দিয়ে দিচ্ছি। ওই জন্য দেখেন না, ওর দলের এক একটা এমএলএ এমপি সব চলে যায় কেন? ও আদান প্রদান করে। তৃণমূল আর বিজেপি, এই এক গোডাউনের মাল, নাগপুরের মাল, দোকান একটা, ব্যবসা দুটো, তৃণমূল আর বিজেপি। ওই জন্যে বিজেপি এর গলায় বেল্ট পরিয়ে রেখেছে। যেই টানাটানি করে, যেই সমস্যায় পড়ে, যেই দেখে যে ভাইপো আমি জেলে ঢুকবো, ইডির ফাইল আপনারা সবাই জানেন, তো বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে, যত চুরি একই চুরিরা শেষ রইল কোথায়? মানুষ চুরি থেকে শুরু করে, মানুষের চোখ চুরি থেকে শুরু করে, ফাইল চুরি থেকে শুরু করে, মানে মুখ্যমন্ত্রী নিজেও চুরি করছে। বললেই উনি রেগে যায়। চোরকে চোর বলবে না বাংলার মানুষ কি সাধু বলবে নাকি? বাংলার মানুষ তো দেখেছে তিনি ফাইল চুরি করে বেরিয়ে যাচ্ছে। তা চোরকে চোরই বলবে, চোর সেটিং করতে গেছে আরেক চোরের সঙ্গে, বাংলার মানুষের সাথে যায়নি,
বাংলার যুব সমাজের স্বার্থে যায়নি, নারী সমাজের স্বার্থে যায়নি, স্রেফ ভাইপো আর পিসির স্বার্থে দিল্লি পৌঁছেছে। গত 3 মাস ধরে যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে দেখা যাবে যে সংখ্যালঘু মুসলমানরা দূরে সরে যাচ্ছে। বিশেষ করে ওয়াকআপ নিয়ে সরকার প্রচণ্ড বিড়ম্বনায় আছে, যেখানে মুসলমানদের যে ওয়াকআপ সম্পত্তি কেন্দ্রের হাতে তুলে দিতে হচ্ছে। এতে রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে, আবার দেখা যাচ্ছে এই এসআর নিয়ে মুসলমানেরাই বেশি হয়রানি হচ্ছে, কেননা ম্যাক্সিমাম নামের ভুল। তাহলে কি মুসলমানদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা, কি ভাববেন? না দেখুন, বিষয় হচ্ছে হিন্দু মুসলিম বলে নয়, আজকে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে শুধু কি মুসলমানের ক্ষতি, শুধু কি হিন্দুর ক্ষতি? উভয় সম্প্রদায়ের ক্ষতি বলে আমি মনে করি। আমি যদি কাউকে ছোটাই, তাড়া করি, তাহলে সেও যেমন দৌড়চ্ছে, আমাকেও তো দৌড়তে হচ্ছে, অতএব উভয়কেই কিন্তু দৌড়তে হচ্ছে। অতএব এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে, অর্থাৎ 2011 সালে যখন ক্ষমতায় এসছে, 5টা বছর কোনো রকম ভালো ছিল, তারপরে দুর্নীতিতে পুরো ডুবে গেছে। এবং ওই যে আপনি একটু আগে বললেন না, সেটিং ছাড়া কোনো গল্প নেই, মানে কেন্দ্র সরকার ভাইপোকে আর পিসিকে পুরো বেঁধে ফেলে দিয়েছে। ওই জন্যে বাঁচার তাগিদে বাংলার মানুষের বলি করছে, এছাড়া কিছু না। বাংলার মানুষের বলি না করলে উনি যখন তখন জেলে ঢুকবে। অতএব এই যে ওয়াকফ সম্পত্তি বলুন আর যেটাই বলুন না কেন, হিন্দু মানুষেরাও সন্তুষ্ট নয়, মুসলিম মানুষেরাও সন্তুষ্ট নয়, আদিবাসীরাও সন্তুষ্ট নয়, কোনো মানুষই সন্তুষ্ট নয়। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এ কি শুধু মুসলমানের ক্ষতি? বলুন, এটা তো হিন্দু ছেলেমেয়েরা পড়ে, আদিবাসী ছেলেমেয়েরা পড়ে, জৈনদের ছেলেমেয়েরা পড়ে, তাদের ক্ষতি না? গতকাল বাজেট পেশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী, সেখানে কর্মসংস্থানের ব্যাপার নেই, স্কুলের কথা বললেন, শিক্ষারও কোনো বরাদ্দ নেই। সেখানে শুধুমাত্র মহিলাদের ভোট টানার জন্য কিনা বলতে পারবো না, লক্ষ্মীর ভাণ্ডার চমক, যেটা লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা থেকে 1,500 করেছে। আর 20 থেকে যেটা চমক, 21 থেকে 41 বছর বয়সী অবিবাহিত যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে, যেখানে কোনো কর্মসংস্থানের বালাই নেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, উন্নয়ন আর অনুদান দুটো জিনিস আলাদা, এই দুটোকে গুলিয়ে ফেললে হবে না। উন্নয়ন কাকে বলে আর অনুদান কাকে বলে? অনুদান খেলা মেলা এসব দিয়ে মেলা দিন রাজনীতি করা যায় না এবং কোনো দেশ বা কোনো রাজ্যকে চালানো যায় না, যেটা কিনা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আজকে কর্মসংস্থান নেই, শিল্পর একদিনও একটা ফিতে কাটতে দেখলাম না। বাংলার মানুষ বলো, কেউ দেখেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ক্ষমতায় এসেছে, এই 14-15 বছর হতে যায়, একদিনও কোনো কলকারখানায় ফিতে কাটেছে? খালি মন্দির পুজো এটা ওটার ফিতে কাটতে দেখেছি। তাহলে উন্নয়নটা হবে কোথার থেকে? অতএব উন্নয়নের কোনো বড়াই নেই এবং ট্রেজারি খালি, পশ্চিমবঙ্গের ট্রেজারি খালি, পয়সা নেই, নিজেই মুখ দিয়ে বলে। তাহলে এই সমস্ত এই ভাতাগুলো দিয়ে কি বোঝাতে চাইছে? ভোট কিনতে চাইছে, ভোট কিনে টিকে থাকতে চাইছে। সেটা বাংলার যুব সমাজ, নারী সমাজ আজকে হাহাকার করছে। আজকে দেখুন, কলকাতায় মাদ্রাসা শিক্ষক যারা দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি নিয়ে সোচ্চার হচ্ছিল, তাদেরকে কিভাবে লাঠিচার্জ করা হলো, তাদেরকে টেনে হিসেবে পিজন মানে তোলা হলো। আমি এই সমস্ত মাস্টারমশাইদের বলবো, বাংলার যুব সমাজদের বলবো, নারী সমাজদের বলবো, যাদের এখনো স্মৃতিশক্তি ঠিক আছে, যারা চেটে নয়, যারা খেটে খেতে চায়, যারা সুস্থ সমাজ, সুস্থ বাংলা চায়, আবার সোনার বাংলা ফিরে পেতে চায়, আমি সমস্ত সম্প্রদায়ের কাছে করজোড়ে নিবেদন করব, প্রয়োজনে পায়ে ধরে বলছি, আপনারা কোনো দিকে তাকাবেন না। 2026-এ এই বিধানসভা ভোটে সেই তৃণমূল এবং বিজেপিকে এই বাংলা থেকে দূরে হটিয়ে দাও, বঙ্গোপসাগরে ফেলে দাও। বিশ্বাস করুন, নাহলে কেউ সুখে থাকবেন না, না হিন্দু সুখে থাকবে, না মুসলিম, না আদিবাসী, কেউ সুখে থাকবে না। এখনো সময় আছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা দিয়ে মানুষকে কিনে নিতে চাইছে, আপনারা বিক্রি হবেন না। অনেক মহিলারা লাফাচ্ছে, আমি দেখছি মিডিয়ার মাধ্যমে, যে স্বামীরা আমাদেরকে টাকা দেয় না, দিদি আমাদের টাকা দিচ্ছে, দিদি আমাদের ভালো। আরে মা, আমি আপনাদের বলছি, আপনার বাচ্চাটাকে যে পরের বাড়ির বাসন মেজে আপনার বাচ্চাটাকে লেখাপড়া শেখাচ্ছেন, আপনার স্বামী রিক্সা টেনে
কোনো রকমে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে, সেই বাচ্চাটা বড় হয়ে শিক্ষিত হয়ে চাকরি পাবে এই আশাটা করেন। চাকরির সংস্থান খালি, স্কুলে এখনো বাংলায় 2.5 লক্ষরও মানে টিচার নিয়োগের ব্যাপার রয়েছে, সেগুলো নেই। বাংলার মানুষের ছেলে মেয়েদের লেখাপড়া নেই, তারা শিক্ষা শিখে কি করে চাকরি বাকরি পাবে? এই দিকে যান, ভাতার দিকে যেন না। মায়েদের কাছে করজোড়ে নিবেদন করছি, আনন্দে আপ্লুত হবেন না, আর স্বামীর উপরে দোষারোপ করবেন না। সংসার চালাতে গিয়ে তার যে ন্যায্য প্রাপ্য মূল্য, শ্রমের মূল্য তিনি পান না। আজকে যে হারে কর্ম করে যে পয়সাটা পান, ন্যায্য পয়সা পান না, তা দিয়ে সংসার চালাতে পারে না, যার জন্য সংসারে অশান্তি হয়। মায়েদের বলছি, আপনারা স্বামীর উপরে টর্চারিং করেন, এটা বন্ধ করুন, ভাতা বন্ধ করুন। দিচ্ছে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছে নিন, কিন্তু এইতে আপ্লুত হয়ে 2026-এ তৃণমূলের ওই বোতাম টিপবেন না, বিজেপির বোতাম টিপবেন না। পায়ে ধরে অনুরোধ করছি, তাহলে শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আপনার স্বামীও আপনার হাতছাড়া হবে, আপনার বাচ্চাও আপনার হাতছাড়া হয়ে যাবে, সব হাহাকার করবেন, পশ্চিমবাংলায় খরা দেখা দেবে। এটা আমি বলে দিলাম সমস্ত সম্প্রদায়ের কাছে। আবারও করজোড়ে নিবেদন করছি আপনাদের কাছে, 2026-এ এই মুখ্যমন্ত্রী, এই দ্বিচারিতা মুখ্যমন্ত্রী, এই মুখোশধারী মুখ্যমন্ত্রী, অসভ্য মুখ্যমন্ত্রীর প্রকল্পের মধ্যে এনার কথায় ভাষায় চলবেন না। যেটা যা দেয় এটা ট্যাক্সের টাকা আপনারা নিন, কিন্তু 2026-এ বুথে গিয়ে স্ট্রংভাবে দাঁড়িয়ে এই তৃণমূলের বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে নতুন সরকার গঠন করুন। সেই সরকার সোনার বাংলা আপনাদের উপহার দেবে, যাকে ভালো লাগে তাকে ভোট দেন, কিন্তু তৃণমূল বিজেপিকে প্রত্যাখ্যান করেন। যদি সবাই সুস্থভাবে বাঁচতে চান, সবাই বিবি বাল বাচ্চাদের নিয়ে যদি সংসার করতে চান, বিশ্বাস করুন, আমি আবার একবার রিকোয়েস্ট করছি, এই ক্ষমতাবাজি মুখ্যমন্ত্রীর কথায় যাবেন না। 2026-এ তৃণমূলের আর বিজেপির বোতাম বাদে টিপুন, নাইলে কিন্তু সামনের সময় বিপদ।